সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় আধুনিক বাংলা গদ্য সাহিত্যের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেন থেকে নেওয়া একাদশ-দ্বাদশ শ্রেণীর সুচেতনা কবিতাটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আজ আমরা আধুনিক বাংলার সাহিত্যের অন্যতম সেরা কিন্তু বেশ রহস্যময় একটা কবিতার জগতে ডুব দিই, জীবনানন্দ দাশের সুচেতনা। আজ আমরা এই কবিতার পরতগুলো খুলে এর ভেতরের আশা আর দর্শনকে খুঁজে বের করার চেষ্টা করব। দেখুন, কোনো কবিতা ভালোভাবে বুঝতে হলে সবার আগে কবিকে বোঝাটা খুব জরুরি। আর তিনি যখন জীবনানন্দ দাশ, তখন তো এটা আরও বেশি সত্যি। তার জগৎটাকে না চিনলে সুচেতনার আসল মানেটা বোঝা কিন্তু প্রায় অসম্ভব। বরিশালে জন্ম জীবনানন্দের, আর কবিতা তো ছিল তার রক্তেই। তার মা কুসুম কুমারী দাস নিজেও তো ছিলেন একজন নামকরা কবি, পেশায় ছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক, কিন্তু তার আসল পরিচয়, তার আসল ভালোবাসা ছিল কবিতা। বনলতা সেন বা রূপসী বাংলার মতো লেখাগুলো বাংলা সাহিত্যকে একেবারে নতুন একটা দিশা দেখিয়েছে। আর শেষে কলকাতায় এক মর্মান্তিক ট্রাম দুর্ঘটনায় তার জীবন থেমে যায়, যা কিনা তার কবিতার বিষণ্ণতার সঙ্গে কেমন যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। জীবনানন্দের কবিতার কথা উঠলেই প্রথম যে শব্দটা মাথায় আসে তা হল চিত্ররূপময়তা। আর জানেন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই শব্দটা ব্যবহার করেছিলেন জীবনানন্দের কবিতার জন্য। মানে তার কবিতা শুধু পড়ার জিনিস না, এটা আসলে দেখার জিনিস। শব্দ দিয়ে তিনি এমন ছবি আঁকতেন যা বাংলার প্রকৃতিকে চোখের সামনে জীবন্ত করে তোলে। আর তার আরেকটা বড় পরিচয় হল নির্জনতম কবি। এই নামটা দিয়েছিলেন সমালোচক বুদ্ধদেব বসু, কারণ জীবনানন্দের কবিতায় বারবার ফিরে আসে একাকিত্বের কথা, আধুনিক জীবনের বিচ্ছিন্নতা আর আমাদের ভেতরের শূন্যতার কথা। এই গভীর একাকিত্বের বোধই তার কবিতাকে একটা অন্য মাত্রা দিয়েছে। কবিতাটা শুরুই হচ্ছে এই লাইনগুলো দিয়ে। কি অসাধারণ, তাই না? একদম প্রথম থেকেই কবি আমাদের যেন এক স্বপ্নের জগতে নিয়ে যাচ্ছেন। তো কে এই সুচেতনা? কেন তাকে একটা দূরের দ্বীপের মতো মনে হচ্ছে? এই প্রশ্নগুলো নিয়েই চলুন আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। তো চলুন এবার কবিতার একেবারে মূল জায়গায় যাওয়া যাক, যেখানে লুকিয়ে আছে এর আসল দ্বন্দ্বটা। একদিকে একটা অসুস্থ, ক্লান্ত পৃথিবী, আর অন্যদিকে এক রহস্যময় আদর্শ, সুচেতনা। এই দুটোর সংঘাতই হল কবিতাটার প্রাণ। কবি বলছেন, পৃথিবীর একটা গভীরতর অসুখ হয়েছে। ভাবুন তো সময়টার কথা, বিংশ শতাব্দী। দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে, চারদিকে হতাশা, একটা আধ্যাত্মিক শূন্যতা। জীবনানন্দ ঠিক সেই সময়ের নাড়ি টিপে এই গভীর সংকটের কথাটাই বলছেন। এই যে বিভাজনটা, এটাই কবিতার মূল সুর। একদিকে দেখুন পৃথিবীর কঠিন বাস্তবতা, যুদ্ধ, রক্ত, মানুষের লাশ আর ক্লান্তিকর কাজ। আর ঠিক তার উল্টো দিকে আছে কবির আদর্শ, সুচেতনা, যা একটা শান্ত স্নিগ্ধ দূরের দ্বীপের মতো। এই দুই মেরুর মধ্যেই যেন মানবতা আটকে আছে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা ওঠে, কে এই সুচেতনা? কোনো বিশেষ নারী, কোনো দেবী, নাকি সম্পূর্ণ অন্য কিছু? কবি আমাদের ঠিক এই প্রশ্নটা সামনেই এনে দাঁড় করিয়ে দেন। আর এখানেই কবিতার আসল রহস্যটা পরিষ্কার হয়। সুচেতনা আসলে কোনো ব্যক্তি নন, সুচেতনা একটা আদর্শ। এটা হলো এক ধরনের বিশুদ্ধ চেতনা, একটা গভীর বিশ্বাস, যা পৃথিবীর সব হিংসা আর অসুস্থতার অনেক ঊর্ধ্বে। বলতে পারেন সুচেতনা হলো সেই বাতিঘর যাই অন্ধকারের সমুদ্রে আমাদের পথ দেখাতে পারে। কবি কিন্তু শুধু সমস্যাটা দেখিয়েই থেমে যাননি। তিনি সুচেতনা নামের এই আদর্শের মধ্যে দিয়ে মানবজাতির মুক্তির একটা পথের কথাও বলেছেন। চলুন এবার সেই পথটা ঠিক কেমন তা একটু বোঝার চেষ্টা করি। কবি বলছেন, এই মুক্তি একদিনে আসবে না, এটা আসলে বহু শতাব্দীর জ্ঞানী মানুষদের কাজের ফল। আর এই ভবিষ্যৎ গড়ার দায়িত্বটা কাদের হাতে? আমাদেরই মতো সাধারণ মানুষদের হাতে, যাদের কবি বলছেন ক্লান্তিহীন নাবিক। আর এই যাত্রা শেষ কোথায়? এক উন্নততর সমাজ তৈরি করা, হয়তো আজ নয়, অনেক দূরের কোনো এক অন্তিম প্রভাতে।
আর কবিতাটা শেষ হয় এই অসাধারণ আশাবাদী একটা লাইন দিয়ে। কবি বলছেন, আমাদের চারপাশে আপাতদৃষ্টিতে যত গভীর অন্ধকার বা শাশ্বত রাত্রিই থাকুক না কেন, তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এক অনন্ত সূর্যোদয়ের সম্ভাবনা। মানে চরম হতাশার মধ্যেও আশাটা কোথাও না কোথাও ঠিকই বেঁচে থাকে। তাহলে সব মিলিয়ে সুচেতনা থেকে আমরা কি নিয়ে যেতে পারি? প্রথমত, এই কবিতা আধুনিক জীবনের হতাশাটাকে স্বীকার করে, কিন্তু তার কাছে হেরে যায় না। দ্বিতীয়ত, এটা শেখায় যে আশা জিনিসটা হলো একটা সচেতন সিদ্ধান্ত, একটা আদর্শ যার জন্য লড়তে হয়। তৃতীয়ত, এটা আমাদের ব্যক্তিগত চেতনাকে গোটা মানবজাতির ভবিষ্যতের সাথে জুড়ে দেয়। আর সবশেষে এটা প্রমাণ করে যে শিল্পকলা একটা জাতিকে কতটা শক্তি আর পরিচয় দিতে পারে। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।